বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মণিপুর উচ্চ বিদ্যালয় কলেজের শ্রেণী কার্যক্রম আমাদের পাঠশালায় সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম, সহকারী শিক্ষক গণিত। আজকে আমি তোমাদেরকে সপ্তম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় সম্পর্কে পাঠদান করব। তো জেনে নিই আমাদের পাঠ পরিচিতিতে আজকে কি আছে। শ্রেণী সপ্তম, বিষয় গণিত, অধ্যায় 6.1। পাঠের শিরোনাম বীজগাণিতীয় ভগ্নাংশ। তো বীজগাণিতীয় ভগ্নাংশ কি সেটা বোঝার আগে আমরা কতকগুলো চিত্র লক্ষ্য করি। তোমরা স্ক্রিনে দুইটা চিত্র দেখতে পাচ্ছ। এখানে দেখা যাচ্ছে একটা হ্যাপি বার্থডে কেক আছে, এখানে তার কিছু খণ্ড অংশ, এখানে একটা পূর্ণ আপেল, এবং সেই আপেল সমান সমান আমরা এখানে কতগুলো টুকরো করে রেখেছি। তো ভগ্নাংশ বলতে আসলে কি বোঝায়? ভগ্নাংশ বলতে আমরা জানি যে ভগ্ন অংশ অর্থাৎ ভাঙা অংশ। এখন দেখো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে পূর্ণ কেক আছে, এখানে তার অংশ অর্থাৎ এইটা আর এই অংশ যোগ করলে একটা পূর্ণ কেক হবে, এখানে পূর্ণ আপেল, এবং ওই পাশে আছে আপেলের অংশগুলো। এই অংশগুলো যদি আমরা যোগ করে দিই তাহলে আমরা এখান থেকে একটা পূর্ণ আপেল পেয়ে যাব। তো এখন এই অধ্যায় শেষে আমরা কি কি শিখতে পারবো, আমাদের শিখন ফল কি কি আছে সেটা আমরা একটু জেনে নিই। এই অধ্যায় শেষে আমরা জানতে পারবো বীজগাণিতীয় ভগ্নাংশ কি তা ব্যাখ্যা করতে পারবো, বীজগাণিতীয় ভগ্নাংশের লঘুকরণ করতে পারবো, এরপরে বীজগাণিতীয় ভগ্নাংশকে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করতে পারবো। এখন ধরা যাক টিনা একটা বৃত্তের 4 ভাগের 1 ভাগ বেগুনি রং করলো, তাহলে তার বেগুনি রং করা হলো সম্পূর্ণ বৃত্তটির 4/3 অংশ। তো এখানে আমরা বৃত্তটা দেখে নিই। এই যে একটা বৃত্ত, এখানে বেগুনি রং করা হয়েছে 4/3 অংশ, আর আবার বৃত্তের 4 ভাগের 1 ভাগ নীল রং করা হলো, তাহলে নীল রং করা সম্পূর্ণ বৃত্তটির 4/1 অংশ। তো এগুলোকে এখানে 3/4 এবং 1/4 এগুলো পাটিগণিতীয় ভগ্নাংশ, যাদের লব 3, 1 এবং হর 4, 4। তো আমরা বুঝলাম এখান থেকে যে পাটিগণিতীয় ভগ্নাংশ কি, কিন্তু আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বীজগাণিতীয় ভগ্নাংশ। তো বীজগাণিতীয় ভগ্নাংশ কাকে বলে বা বীজগাণিতীয় ভগ্নাংশ কি, এবার এসো আমরা এটা জেনে নিই। এখানে দেখা যাচ্ছে যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগাণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তবে তা হবে বীজগাণিতীয় ভগ্নাংশ। সংজ্ঞাটা আমি আরেকবার বলতেছি। যদি কোনো ভগ্নাংশের শুধু লব বা শুধু হর বা লব ও হর উভয়কে বীজগাণিতীয় প্রতীক বা রাশি দ্বারা প্রকাশ করা হয় তবে তা হবে বীজগাণিতীয় ভগ্নাংশ। যেমন এখানে আমরা কিছু উদাহরণ দিয়ে দিয়েছি: a/4, 5/b, 2a/a + b, 2x + 1, x - 3 ইত্যাদি ইত্যাদি। আরও অনেক উদাহরণ এখানে হতে পারে। তো আমরা এখান থেকে শিখলাম যে কোনটা পাটিগণিতীয় ভগ্নাংশ আর কোনটা বীজগাণিতীয় ভগ্নাংশ। এরপরে আসি আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় বা সমতুল ভগ্নাংশ কাকে বলে। সমতুল ভগ্নাংশ বোঝার জন্য প্রথমত আমরা দুইটা চিত্র খেয়াল করি। এখানে একটা আয়তক্ষেত্র আছে, এই আয়তক্ষেত্রের প্রথম চিত্রে আমরা 2 ভাগের 1 ভাগ কালো রং করেছি। এখানেও একটা আয়তক্ষেত্র আছে, এখানে অংশ আছে 4টা, এইভাবে 4টা অংশ আছে। এই 4টা অংশের মধ্যে আমরা 2 ভাগ রং করেছি আর 2 ভাগ করি নাই। তাহলে এখানে বিষয়টা কি দাঁড়াচ্ছে এটা আমরা একটু লক্ষ্য করি। দুইটি সমান আয়তাকার ক্ষেত্রের 1 নং চিত্রে 2 ভাগের 1 ভাগ অর্থাৎ এখানে 2টা ভাগে বিভক্ত, 2 ভাগের 1 ভাগ অর্থাৎ 2/1 অংশ কালো রং করা হয়েছে, এবং 2 নং চিত্রের এখানে 2 নং চিত্রে 4টি অংশে বিভক্ত। এই 4 ভাগের 2 ভাগ অর্থাৎ 4/2 অংশ কালো রং করা হয়েছে, কিন্তু 2 চিত্রের মোট কালো রং করার অংশ সমান। অতএব আমরা বলে দিতে পারি যে এরা পরস্পর সমতুল ভগ্নাংশ। তো সমতুল ভগ্নাংশ এটা আমরা চিত্রের মাধ্যমে বুঝলাম। এবার আমরা বীজগাণিতীয় রাশির ক্ষেত্রে
কিছু সমতুল্য ভগ্নাংশ দেখি যে বীজগণিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে a বাই b এবং ac বাই bc পরস্পর সমতুল ভগ্নাংশ। a বাই b এবং ac বাই bc পরস্পর সমতুল ভগ্নাংশ কিভাবে হচ্ছে এটা আমরা একটু পরের স্লাইডে দেখি। এখানে সমতুল ভগ্নাংশের সংজ্ঞাটা আমরা দেখে নিই যে কোনো ভগ্নাংশের লব ও হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাই সমতুল ভগ্নাংশ। একটু খেয়াল করতে হবে, আমরা বলতেছি লব এবং হরকে শূন্য ছাড়া একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে যে ভগ্নাংশ পাওয়া যায় তাই সমতুল ভগ্নাংশ, অর্থাৎ ভগ্নাংশের লব এবং হরকে শূন্য দ্বারা ভাগ করা যাবে না। যেমন আমরা আগে দেখে আসছিলাম যে a বাই b এবং ac বাই bc পরস্পর সমতুল ভগ্নাংশ। এই সমতুল ভগ্নাংশটা কিভাবে আসতেছে এখন আমরা এটা একটু দেখে নিই। আমরা বলেছিলাম যে ভগ্নাংশের লব এবং হরকে শূন্য ব্যতীত একই রাশি দ্বারা গুণ বা ভাগ করলে যা পাওয়া যাবে সেটাই হবে সমতুল ভগ্নাংশ। যেমন a বাই b, আমরা এই ভগ্নাংশের লব এবং হরকে একই সংখ্যা c দ্বারা গুণ করেছি, একই রাশি c দ্বারা গুণ করেছি, এর ফলে এটা হয়েছে হলো ac বাই bc। এখন এখান থেকে দেখো যে সমতলীয় ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ আমরা যদি একটু খেয়াল করি যে এখানে 2/5 সমান সমান এটাকে আমরা যদি লব এবং হরকে 2 দিয়ে গুণ করে যদি লিখি 4/10, তাহলে এই ভগ্নাংশ আর এই ভগ্নাংশের মানের কোনো পরিবর্তন হবে না। আশা করি বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা আমাদের পরবর্তী আলোচনায় চলে যাই ভগ্নাংশের লঘুকরণ। ভগ্নাংশ লঘুকরণ জিনিসটা আসলে কি সেটা আমরা দেখি। এখানে বলা হচ্ছে যে কোনো ভগ্নাংশের লব এবং হরের মধ্যে কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক না থাকলে এইরূপ ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারের ভগ্নাংশ বলে। সাধারণ গুণনীয়ক বা উৎপাদক জিনিসটা কি? যেমন দেখো এখানে আমাদের 8 একটা সংখ্যা, এটার গুণনীয়ক হলো 1 2 তারপরে 4 8। এখানে যদি আমরা 12 আর একটা সংখ্যা লিখে থাকি তাহলে এটার গুণনীয়ক 2 3 4 6 তারপরে 12। তো এই দুইটা সংখ্যার মধ্যে দেখো সাধারণ গুণনীয়ক আছে অনেকগুলো, যেমন এখানে 1 1 আছে, 2 2 আছে, তারপরে 4 4 আছে। এগুলো সবগুলোই হচ্ছিল সাধারণ ভগ্নাংশ। সাধারণ বলতে বোঝাচ্ছে কমন, যে ভগ্নাংশ যে উৎপাদকগুলো দুটো রাশির মধ্যে বিদ্যমান আছে। তো লঘিষ্ঠকরণ করতে গেলে আমাদেরকে কি করতে হবে? সাধারণ গুণনীয়ক বা উৎপাদক থাকা যাবে না। তো লঘিষ্ঠকরণ বা লঘুকরণ আমরা কিভাবে করব? ভগ্নাংশ লঘুকরণ করার কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো আমরা একটু জেনে নিই। অর্থাৎ কোনো ভগ্নাংশ লঘুকরণের অর্থ হলো ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করা। লঘিষ্ঠ আকারে প্রকাশ করা এই কথার অর্থ হলো একটা বৃহৎ আকারে ভগ্নাংশকে ছোট করা। লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট। এরপরে লঘুকরণের জন্য ভগ্নাংশের লব ও হরকে এদের সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। সাধারণ গুণনীয়ক বা উৎপাদক দ্বারা ভাগ করা হয়। যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। এখানে তোমাদের বইয়ের এটা উদাহরণ 1 নম্বর প্রশ্ন। এখানে 4 স্কোয়ার বিসি বাই আছে 6ab স্কোয়ার সি। এইটাকে দেখো আমরা 4কে 2 গুণন 2, এ স্কোয়ারকে এ গুণন এ, বিকে বি আর সিকে সি রেখে দিলাম। এরপরে 6কে আমরা 2 গুণন 3, তারপরে এ, বি স্কোয়ারকে বি গুণন বি এবং সি স্কোয়ারকে রেখে দিলাম। এখন এখানে সমান সমান জিনিসগুলো আমাদের কেটে যাবে। যদি সমান সমান জিনিসগুলো আমরা কেটে দিই, এখান থেকে 2 এর সাথে 2, তারপরে এখানে এ এর সাথে এ, বি এর সাথে বি, সি এর সাথে সি, এই জিনিসগুলো যদি আমরা কেটে দিই তাহলে থাকবে 2a/3b। এখানে আর কোনো সাধারণ গুণনীয়ক বা উৎপাদক নেই। এটাই হচ্ছিল এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। তো ঠিক আছে, এরপরে আমরা সামনের দিকে যাই। এরপরে আছে লঘিষ্ঠ আকারে প্রকাশ। আমরা এখন আমাদের বইয়ের কিছু সমস্যা সমাধান করার চেষ্টা করি।
আমি তোমাদের বইয়ের 6.1 অনুশীলনীর 8 নম্বর অঙ্কটা নিয়েছি। এখানে আছে দেখো a স্কোয়ার প্লাস 4a প্লাস 4 বাই a স্কোয়ার মাইনাস 4। এটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য প্রথম সমাধান আমরা অঙ্কটাকে উঠিয়ে নিয়েছি। এর পরের লাইনে দেখো আমরা a স্কোয়ারকে a হোল স্কোয়ার প্লাস 4a কে আমরা ভেঙে লিখেছি 2 ইন্টু a ইন্টু 2, তার মানে এটা গুণ করলে 4a হবে প্লাস 2 স্কোয়ার মানে 4। অর্থাৎ আমরা চেষ্টা করেছি এটাকে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে নিয়ে আসার জন্য। আমরা এটাকে চেষ্টা করেছি a প্লাস বি হোল স্কোয়ার। তোমরা নিশ্চয় জানো যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হলো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রে ফেলার চেষ্টা করেছি আমরা, এবং নিচে যে আমাদের যে রাশিটা দেওয়া আছে a স্কোয়ার মাইনাস 4, এটাকে আমরা a হোল স্কোয়ার মাইনাস 2 হোল স্কোয়ার লিখতে পারি। অর্থাৎ এখানেও আমরা এটাকে একটা সূত্রে ফেলার চেষ্টা করেছি। তোমরা নিশ্চয়ই জানো যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কী লেখা যায়। আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এটা a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তখন a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর আমরা উপরের এটাকে লিখতে পারতেছি a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এটা সমান সমান আমরা a আকারকে ফলো করে এটা লিখতে পারি a প্লাস 2 হোল স্কোয়ার, a প্লাস 2 হোল স্কোয়ার। যেহেতু এখানে হোল স্কোয়ার আছে তার মানে এই রাশিটাকে আমরা দুইবার লিখতে পারবো। অর্থাৎ a প্লাস 2 ইন্টু a প্লাস 2, a প্লাস 2 ইন্টু a প্লাস 2। তো যদি a প্লাস 2 ইন্টু a প্লাস 2 হয়, আর আমাদের নিচে ছিল a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। এখন এখান থেকে সমজাতীয় লব এবং হরে যে জিনিসগুলো আছে, অর্থাৎ এখান থেকে a প্লাস 2 আমরা কেটে দিতে পারি। কেটে দেওয়ার পরে যা থাকবে তা হলো এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। আমরা আরও দুই একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ, এটা তোমাদের বইয়ের 10 নম্বর প্রশ্ন, 6.1 অনুশীলনীর 10 নম্বর প্রশ্ন। এই 10 নম্বর প্রশ্ন এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো এই অঙ্কের চেহারা দেখে বোঝা যাচ্ছে যে এখানে কোনো সূত্রে আসলে পড়বে না। যদি কোনো সূত্রে না পড়ে তাহলে আমাদেরকে দেখতে হবে সেটাকে মিডল টার্ম করা যায় কি না। তো আমার মনে হয় যে তোমরা সবাই জানো মিডল টার্ম করার যে নিয়ম আছে সেগুলো। যদি না জানি আমরা আরেকবার একটু দেখে নিই। মিডল টার্ম করার নিয়ম হচ্ছিল, মিডল টার্ম মানে মাঝের পথ। মাঝের পথকে এমন দুইটি সংখ্যা দ্বারা ভাঙতে হবে যেটা যোগ বা বিয়োগ যাই করি না কেন এই মাঝের পথটা হতে হবে, এবং গুণ করলে প্রথম পদ এবং শেষ পদ, প্রথম পদ এবং শেষ পদ গুণ করে যা হয় সেটা হতে হবে। তো এখন এখানে এক্স স্কোয়ার প্লাস আমরা লিখেছি 5x মাইনাস 3x মাইনাস 15। তার মানে আমরা 5x থেকে যদি মাইনাস 3x বাদ দিই তাহলে 2x থাকে। তাহলে আমাদের এখানে এটার সাথে এটার কোনো পার্থক্য হয়নি। নিচেরটা দেখো এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 4x প্লাস 20, অর্থাৎ 5 আর 4, 5 আর 4 যদি আমরা যোগ করে থাকি 5x প্লাস 4x, তার মানে আমাদের 9x, এবং 5x আর 4x গুণ করলে 20x স্কোয়ার হবে। অর্থাৎ এইটার এটা গুণ করলেও কিন্তু 20x স্কোয়ারই হয়। তাহলে আমরা যা করেছি এটা ঠিক আছে। এর পরের লাইনে দেখো আমরা কি করতে পারি, এখান থেকে এই দুইটা রাশি খেয়াল করব, এই দুইটা এখান থেকে আমাদের কোনো কিছু কমন যাচ্ছে কি না। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে এক্স স্কোয়ার, এখানে আছে এক্স। এক্স স্কোয়ার মানে আমরা বুঝি যে এক্স ইন্টু এক্স, তার মানে এখানে দুইটা এক্স আছে, আমরা একটা এক্স কমন নিয়ে নিলাম। তাহলে কমন নেওয়া মানে কি, কোনো সেই সংখ্যা দ্বারা ওই রাশিকে ভাগ করা। তাহলে আমরা এক্স কমন নিয়েছি, একটা এক্স নিলে আর একটা এক্স থাকে, প্লাস এখানে এক্স ছিল আমরা নিয়ে নিয়েছি, থাকবে শুধু 5। এবারে আমরা মাইনাস 3 কমন নেব। এই দুইটা রাশি থেকে এখন দেখব যে এখানে কি কমন যাচ্ছে। তাহলে এখানে মাইনাস 3 আমাদের কমন যায়, মাইনাস 3 নিলে এখানে থাকে এক্স, এই যে মাইনাস আর এই মাইনাস আর এই মাইনাসে এটা হবে প্লাস। আমরা জানি যে মাইনাস আর মাইনাস গুণ করলে সেটা প্লাস হয়। যদি প্লাস হয় তাহলে আমরা এখানে এক্স প্লাস 5 লিখলাম। ঠিক একইভাবে নিচে আমরা এখান থেকে এক্স কমন নেব, তাহলে থাকবে এক্স প্লাস 5। এরপরে আমরা যদি এখান থেকে 4 কমন নিয়ে থাকি তাহলে এখানে থাকবে এক্স প্লাস 5। এখন এখানে এক্স প্লাস 5, এখানেও আছে এক্স প্লাস 5,
এটা আমাদের কমন উৎপাদক, এখানে আছে x প্লাস 5, এখানে আছে x প্লাস 5, এটা আমাদের কমন উৎপাদক। তাহলে পরের লাইনে কি হচ্ছে, আমরা যদি এখান থেকে x প্লাস 5 কমন নিয়ে নিই তাহলে আমাদের থাকে x মাইনাস 3, আমাদের থাকবে এখান থেকে x মাইনাস 3। নিচে আমরা x প্লাস 5 কমন উৎপাদক, এটা দুইটার মধ্যে আছে, আমরা নিয়ে নিলাম, তাহলে এখানে থাকে x প্লাস 4। এখন দেখব যে এখানে কোনো কিছু কাটাকাটি বা সমজাতীয় কোনো উৎপাদক আমাদের আসছে কি না। সমজাতীয় উৎপাদক এখানে x প্লাস 5 লবেও আছে, আবার x প্লাস 5 হরেও আছে, সুতরাং এই দুইটা আমরা কেটে দিতে পারি। এখান থেকে x প্লাস 5 আমরা কেটে দিলাম, কেটে দিলে কি থাকে x মাইনাস 3 বাই x প্লাস 4। এখানে যা আছে এটাই আমাদের লঘিষ্ঠ আকার, এই ভগ্নাংশের লঘিষ্ঠ আকার x মাইনাস 3 x প্লাস 4, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। তোমাদের এই অধ্যায়ে আরও কিছু আলোচনা আছে, তার মধ্যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। সাধারণ হর বা সমহর দুইটি একই কথা, সাধারণ হর বা সমহর। সাধারণ এ শব্দের অর্থ কি? কমন। সমহর বলতে বোঝাচ্ছে যার হর সমান। সমহর মানে সমান হর। আমরা এখান থেকে সহজ কথায় বুঝে নিই যে সমহর এটা বলতে বোঝাচ্ছে সমান হর, তাহলে সমান হর অর্থাৎ দুই বা ততোধিক ভগ্নাংশ দেওয়া থাকবে, যে ভগ্নাংশগুলোর হর সমান থাকবে না কিন্তু আমাদেরকে সমান করতে হবে, এটাই হলো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখন দেখে নিই যে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ কি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশ বলা হয়, যেটা আমি একটু আগে বলেছিলাম। এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হয়, এক্ষেত্রে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর সমান করতে হবে। তো হর সমান করতে হলে আমাদেরকে কি কি প্রসেস অবলম্বন করতে হবে সেটা আমরা একটু দেখে নিই। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম। ভগ্নাংশগুলোর হরের লসাগু বের করতে হয়। 2 নম্বর, ভগ্নাংশগুলোকে প্রত্যেক ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে ভাগফল বের করতে হয়। 3 নম্বর নিয়মটা আমাদের, যে ভাগফল পাওয়া যাবে প্রাপ্ত ভাগফল দ্বারা সংশ্লিষ্ট ভগ্নাংশের লব ও হরকে গুণ করতে হয়। প্রসেসগুলো একটু ভালো মতো দেখে নাও, এগুলো অঙ্ক করার সময় আমরা অ্যাপ্লাই করব, তাহলে আমাদের অঙ্ক করার সুবিধা হবে আর কি। সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ, আসলে আমরা দু একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। তো আমি তোমাদের বইয়ের 6.1 অনুশীলনীর 16 নম্বর অঙ্কটা নিয়েছি। এখানে আমার কাছে এটাই সহজ মনে হয়েছে, এই জন্য সহজটাই আমি নিয়েছি। তোমরা একটু খেয়াল করে দেখো যে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার জন্য প্রথম কথা ছিল ভগ্নাংশগুলোর হরগুলোর লসাগু নির্ণয় করতে হবে। তো লসাগু নির্ণয় করার জন্য আমাদের কি কি প্রসেস? প্রথম ভগ্নাংশের হর আমরা জানি a স্কয়ার মাইনাস 4। এখন এটাকে সরল আকার করতে হবে আর কি। সরল আকার করার জন্য এটা কোনো সূত্রে পড়ে কিনা আমরা সেটা খেয়াল করব। যেহেতু এখানে a স্কয়ার মাইনাস 4 আছে, তাহলে আমরা 4কে 2 স্কয়ার লিখতে পারবো, অর্থাৎ a স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, a হোল স্কয়ার মাইনাস 2 হোল স্কয়ার, এটা আমরা লিখতে পারি। তো যদি আমরা এটা লিখে থাকি তাহলে আমাদের এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রে পড়ে। আমি একটু আগে তোমাদেরকে লিখে দিয়েছিলাম a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ a প্লাস 2 ইন্টু a মাইনাস 2, a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। প্রথম ভগ্নাংশের হরের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরে দেখি কি আছে। এখানে আছে a ইন্টু a প্লাস 2, এটাকে আর কাজ করার কোনো কিছু নেই। এখন এই দুইটা ভগ্নাংশের হরের আমরা লসাগু নির্ণয় করব। তো লসাগু নির্ণয় করার নিয়ম আমরা জানি, কমন আনকমন সবগুলো উৎপাদকই আমাদেরকে নিতে হবে। তাহলে হরগুলোর লসাগু, অর্থাৎ এখানে প্রথম ভগ্নাংশের হর এবং দ্বিতীয় ভগ্নাংশের হরগুলোর লসাগু কি হচ্ছে? এখানে a ইন্টু a প্লাস 2 ইন্টু a মাইনাস 2। আমরা যেহেতু a প্লাস 2 একবার নিয়েছি, এখানে আর একবার নিলেই চলবে। তো এরপরে বলেছিলাম যে প্রাপ্ত লসাগুকে প্রত্যেকটা ভগ্নাংশের হর দ্বারা ভাগ করতে হবে।
প্রাপ্ত লসাগুকে আমরা প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করে দিলাম। এখানে আমাদের লসাগু a ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু ভাগ আমাদের প্রথম ভগ্নাংশের হর a প্লাস টু ইন্টু এ মাইনাস টু। তো এটাই এই a প্লাস টু এর সাথে a প্লাস টু কেটে যাবে, a মাইনাস টু এর সাথে এখানকার a মাইনাস টু এটা কেটে যায়, তাহলে থাকে শুধু a। পরবর্তী নিয়মে আমরা কি বলেছিলাম, যে প্রাপ্ত ভাগফল, এই প্রাপ্ত ভাগফলকে আমরা প্রথম ভগ্নাংশের লব এবং হরকে গুণ করে দেব। দেখো আমাদের প্রথম ভগ্নাংশ এখানে ছিল 3/a²-4, তো আমরা এটাকে যদি a দ্বারা গুণ করি তাহলে 3 গুণন a, এখানে a প্লাস টু a মাইনাস টু, এটা আমাদের এই প্রথম ভগ্নাংশের হরে ছিল, আর আমরা এখানে গুণ করেছি a দ্বারা। যেহেতু আমরা ভাগফল এখানে a পেয়েছিলাম, যেহেতু আমরা ভাগফল এখানে এই লসাগুকে ভাগ করার পরে a পেয়েছি, এই জন্য এই ভগ্নাংশের লব এবং হরকে আমরা a দিয়ে গুণ করে দিয়েছি। তাহলে a দ্বারা গুণ করলে কি দাঁড়ায়, 3a গুণ করলে এখানে দাঁড়াবে 3a, এরপরে a প্লাস টু ইন্টু এ মাইনাস টু, এটাকে আমরা জাস্ট সাজিয়ে লিখেছি আর কি, আর কিছু করি নাই। তাহলে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। প্রথম ভগ্নাংশের কাজ শেষ। আমরা দ্বিতীয় ভগ্নাংশের ক্ষেত্রে দেখি কি হচ্ছে। আমরা একইভাবে আবার সেই লসাগুকে একইভাবে এখানে আবার এই যে লসাগু, আমরা যে লসাগু এখানে পেয়েছিলাম, এই লসাগুকে আমরা এই ভগ্নাংশের হর দ্বারা, এই দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এখানে ভাগ করি। এখানে ভাগ করলে এর সাথে a কাটে, a প্লাস টু এর সাথে a প্লাস টু কেটে যায়, আমাদের থাকে হলো a মাইনাস টু। তারপরে এই a মাইনাস টু দ্বারা দ্বিতীয় ভগ্নাংশের লব এবং হর প্রত্যেকটিকেই গুণ করে দিব। তাহলে এখানে 2 গুণন এই যে ভাগফল পেয়েছি a মাইনাস টু, এখানে যেহেতু গুণ চিহ্ন অবশ্যই ব্র্যাকেট দিয়ে নেবে, a প্লাস টু গুণন a মাইনাস টু। তাহলে এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, 2 ইন্টু a মাইনাস টু, 2 ইন্টু a মাইনাস টু, আর নিচের এটা তো a ইন্টু a প্লাস টু, a মাইনাস টু, এটা সাজানো আছে, মাঝখানে গুণ চিহ্নটা উঠিয়ে দিলে হয়ে যাচ্ছে। তো এখন খেয়াল করে দেখো, আমরা যে দুইটি ভগ্নাংশ, সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ পেয়েছি, এই দুইটা ভগ্নাংশের এই জায়গাতে আর এই জায়গাতে খেয়াল করে দেখো, এই দুইটা ভগ্নাংশের হরে একই জাতীয় জিনিস আছে, কিন্তু এখানে একই জাতীয় জিনিস নেই। এই জন্য এটাকেই বলা হচ্ছে সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ বা সমহর বিশিষ্ট ভগ্নাংশ। আমি আশা করব, আমার মনে হয় তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো। খাতাটায় অঙ্কটা ভালোভাবে উঠিয়ে নাও। এরপরে আমরা আরও একটা সমস্যার সমাধান করার চেষ্টা করি। এটা 19 নম্বর অঙ্ক, সেম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নির্ণয়। তো একইভাবে আমরা এখানে প্রথম ভগ্নাংশের হর, দ্বিতীয় ভগ্নাংশের হর, তৃতীয় ভগ্নাংশের হর নিয়ে নিলাম। যেহেতু এগুলো সবই সরল আকারে আছে, আমাদের এখানে কিছু করার প্রয়োজন হচ্ছে না। তাহলে হরগুলোর লসাগু আমাদের দাঁড়াচ্ছে a ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, a ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো আমরা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ করার নিয়ম জেনেছিলাম, যে হরগুলোর লসাগু, তারপরে লসাগুকে প্রথম ভগ্নাংশের হর দ্বারা ভাগ করার পরে যা থাকবে সেটা লব এবং হরকে আমরা গুণ দিয়ে দেব। তো এখানে দেখো প্রথম ভগ্নাংশ আছে a বাই এ মাইনাস টু, আমরা এটাকে a ইন্টু এ প্লাস টু, লব এবং হরকে a ইন্টু এ প্লাস টু দ্বারা ভাগ করেছি, গুণ করেছি। এটা আসলে কোথায় থেকে পেলাম জিনিসটা খেয়াল করতে হবে। এটা আমরা যে লসাগুকে এখান থেকে a প্লাস বি, তারপরে a মাইনাস বি, এটার ভাগ হলো প্রথম ভগ্নাংশের আমাদের হর ছিল a মাইনাস বি। তাহলে a মাইনাস বি আর a মাইনাস বি এখান থেকে কেটে যাবে, থাকবে a প্লাস বি। তো আমরা a ইন্টু এ প্লাস বি দ্বারা আমরা উভয় পক্ষে গুণ করে দিয়েছি, লব এবং হরকে গুণ করে দিয়েছি। তো গুণ করার ফলে পরে যে রেজাল্টটা আসে সেটা দেখো, a আর a গুণ করলে আমাদের আসবে a স্কোয়ার, এখানে a প্লাস বি, এরপরে a প্লাস বি, নিচের এটাকে আমরা শুধু সাজিয়ে লিখব, তাহলে হয়ে যাবে। তো একইভাবে ঠিক একই রকমভাবে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হর দ্বারা এখানকার এই লসাগুকে ভাগ করব। যেহেতু দ্বিতীয় ভগ্নাংশের হরে আমাদের আসে, দ্বিতীয় ভগ্নাংশের হরে এখানে a প্লাস বি আসে, এখানে a প্লাস বি, তার মানে এখান থেকে a প্লাস বি আর a প্লাস বি, এটা a প্লাস বি, এটাও a প্লাস বি, এটা কেটে যাবে, থাকবে হলো a ইন্টু এ মাইনাস বি। এই জন্য আমরা লব এবং হরকে a ইন্টু এ মাইনাস বি দ্বারা
গুণ করে দিয়েছি। এরপরে তৃতীয় ভগ্নাংশর হরে আছে a ইন্টু এ প্লাস বি। এ ইন্টু এ প্লাস বি দ্বারা যদি আমরা এই লসাগুকে ভাগ করি তাহলে a ইন্টু এ প্লাস বি কেটে যাবে, থাকবে a মাইনাস বি। এই জন্য আমরা তৃতীয় ভগ্নাংশের লব এবং হরকে a মাইনাস বি দ্বারা গুণ করেছি। তাহলে গুণ করার ফলে আমাদের যে রেজাল্টটা আসছে এখানে এখান থেকে সি ইন্টু এ মাইনাস বি, আর নিচের এটাকে আমরা শুধু সাজিয়ে লিখব, তাহলেই হবে। তো সুতরাং আমাদের নির্ণীয় ভগ্নাংশ তিনটি। এটা ছিল প্রথম, এটা ছিল দ্বিতীয়, এটা ছিল তৃতীয়। আমরা পর্যায়ক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয় কমা চিহ্নের মাধ্যমে লিখে দেবো আর কি। এখন এই জায়গায় খেয়াল করে দেখো, এই ভগ্নাংশগুলোর প্রত্যেকটারই হরে সমান। তো আশা করি আমি যা আলোচনা করেছি তোমরা বুঝতে পেরেছো। এখন মূল্যায়নে তোমরা এতটুকু উঠে নাও যে a বাই a প্লাস বি কী ধরনের ভগ্নাংশ, তারপরে 2/5 এবং a বাই x এর প্রতিটির 3টি করে সমতুল্য ভগ্নাংশ লিখো। 2a মাইনাস 4ab এবং 1 মাইনাস বি স্কোয়ার ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। পরে বাড়ির কাজ, লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। প্রথম অঙ্কটা আছে 2a স্কোয়ার প্লাস 3ab বাই 4a স্কোয়ার মাইনাস 9b স্কোয়ার, লঘিষ্ঠ আকারে প্রকাশ। এরপরে আমরা আলোচনা করেছিলাম সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ নিয়ে। তো সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশের দুটো অঙ্ক আমরা এখানে দিয়েছি, এগুলো বাড়ির কাজ তোমরা করবে। এটা সম্ভবত তোমাদের বইয়ের 18 নম্বর প্রশ্ন, আর এটা 20 নম্বর প্রশ্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি যা আলোচনা করেছি আজকে 6.1 অনুশীলনী নিয়ে, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।